ক্লাস 11-এর ইংরেজি পরীক্ষা শেষ হলো। ইংলিশ গ্রুপ বি 2023 সালের অ্যানুয়াল পরীক্ষাটা শেষ হলো। তো তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে এসেছো, আশা করছি সবাই ভালো দিয়েছো। তো তোমাদের অনেকেরই মন ছটফট করছে যে প্রশ্নগুলো ঠিক করে এলাম কিনা, উত্তরগুলো ঠিকঠাক লিখে এলাম কিনা, বা ভালো নম্বর পাবো কিনা। তাই উত্তরগুলো একবার কেউ আলোচনা করে দিলে খুব ভালো হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমি গোটা প্রশ্নপত্রটাই একটু আলোচনা করে দিচ্ছি উত্তর সহ। তো তোমরা পারলে ভিডিওটা একবার দেখে নাও এবং তোমাদের নিজের অবস্থানটা ঠিক করে নাও যে কে কত নাম্বার পাবে, বা নিজের নম্বরগুলোকে হিসাব করে নিতে পারবে, যেটা তোমাদের মনোবল অনেকটাই বাড়াবে। সময় নষ্ট না করে আমি মেন আলোচনায় আসছি। ইংলিশ গ্রুপ বি 2023 দেখতে পাচ্ছ, এখানে কিছু ডিরেকশন ইনস্ট্রাকশন সেগুলো দেওয়া আছে বাচ্চাদের জন্য। আমি সেগুলো আলোচনায় যাচ্ছি না, সরাসরি প্রশ্নে আসছি। একের দাগে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। মানে নিচে 4টা করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটা বেছে নিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। একের দাগে লীলা কিনিলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ ড্যাশ। লীলা বলটাকে পরীক্ষা করলো কিসের কণা দেখার জন্য, উত্তর হচ্ছে মুন, অপশান নম্বর সি। দুয়ের দাগে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস। ট্রেনের আগমনটা মোহনলালের ড্যাশকে ডিস্টার্ব করেনি, উত্তর হচ্ছে স্যাংফ্রয়েড, মানে চিন্তামগ্ন অবস্থাকে ডিস্টার্ব করেনি, অপশান নম্বর ডি। তিনের দাগে জিমি ডিসাইডেড টু বাই হিজ ওয়েডিং স্যুট ফ্রম। জিমি ওয়েডিং স্যুট মানে বিয়ে করার যে স্যুট সেটা কিনতে সিদ্ধান্ত নিয়েছিল, কোথা থেকে কিনবে বলে, উত্তর হচ্ছে লিটিল রক, অপশান নম্বর এ। তারপরে চারের দাগে দিয়েছে অ্যাকর্ডিং টু মাদার টেরেজা দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস ওয়াজ। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা মানে মাদার টেরেজা কথা অনুযায়ী শান্তির প্রথম সংবাদবাহক কে, উত্তর হচ্ছে জন ব্যাপটিস্ট। মানে যীশুখ্রিস্টের মা যখন খবর দিতে গেছিলেন তার যে খুড়তুতো বোন এলিজাবেথ, তার গর্ভে যে বাচ্চাটা ছিল, যে বাচ্চা তখন জন্মেছিল না, যিনি পরবর্তীকালে জন ব্যাপটিস্ট হয়েছিলেন, তিনি ছিলেন শান্তির প্রথম সংবাদবাহক। আর যীশুখ্রিস্ট ছিলেন শান্তির রাজপুত্র। এখানে আমরা সেখানে যাবো শান্তির সংবাদবাহক কে, এটা চেয়েছে, অপশন নম্বর সি উত্তর হবে, দ্য লিটিল আনবর্ন চাইল্ড অফ এলিজাবেথ। পাঁচের দাগে দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাইজ ইন। আর্টের যে বিষয়বস্তুগুলো হয় তাদের গুরুত্ব সেটা নিহিত রয়েছে কিসের মধ্যে, উত্তর হচ্ছে সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, তার সাজানো গোছানো এবং সৌন্দর্যের মধ্যে, অপশন নম্বর বি। ছয়ের দাগে কোশ্চেন যে হু গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল। একদম নিজের আপন মধুর মহিমায় প্রবাহিত হয় কে, উত্তর হচ্ছে দ্য রিভার টেমস। আর সাথে দাগে কোশ্চেন যে আই টু অ্যাম রিটেন, আমারও কথা নিশ্চয় লেখা হচ্ছে, দ্য পোয়েট ইজ রিটেন বাই, কবির কথা এখানে লিখছে কে। অ্যাকচুয়ালি কবিতা বলা আছে লিখছে নক্ষত্র, ভাগ্য, মানুষের ভাগ্য লিখছে নক্ষত্ররা। তো এখানে স্টার্স বলে কোনো অপশন নেই, আমরা এখানে বলবো মানুষের ভাগ্য লিখছে ভগবান লিখছেন, তাই গড অপশনটা টিক মারবো, অপশন নম্বর সি। আটের দাগে দ্য সি উইন্ড ফার্স্ট টক্স টু দ্য। সমুদ্রের যে বাতাস সে প্রথমে কথা বলেছিল কার সাথে, উত্তর হচ্ছে মিস্ট, কুয়াশার সাথে কথা বলেছিল এবং কুয়াশাকে বলেছিল জায়গায় ছাড়তে, অপশন নম্বর সি। নয়ের দাগে অফ ক্রিমসন জয়, এখানে ক্রিমসন জয় হ্যাজ অ্যান ইন্ডিকেশন অফ। অ্যাকচুয়ালি ক্রিমসন জয় মানে গাঢ় লাল যে আনন্দ, সেটা কার ইন্ডিকেট করছে, কাকে ইন্ডিকেট করছে, উত্তর হচ্ছে সেন্সুয়াল প্লেজার, মানে সংবেদনশীল অনুভূতি, তাকে ইন্ডিকেট করছে, অপশন নম্বর বি। 10 দাগে উইথ পুশিং প্রাও, মানে সামনের ছুচালো অংশটাকে ঠেলে দিয়ে, এখানে প্রাও মানে কি, প্রাও ইজ, উত্তর হচ্ছে দ্য ফ্রন্ট পার্ট অফ এ বোট, একটা নৌকার সামনের ছুচালো অংশ। এবার এই জায়গাটার মজার কথা উপরে লেখা আছে অ্যাটেম্পট এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে তুমি 10টা কোশ্চেন পাবে, এই 10টার মধ্যে তোমায় 5টা করতে হবে। এর আগে যে 10টা পেয়েছিলে 10টা কিন্তু কম্পালসারি ছিল, 1 থেকে 10 তোমায় করতেই হবে। এবার 11 থেকে 20 যেটা দেওয়া আছে, এই 10টার মধ্যে তোমায় 5টা করতে হবে। তো আশা করছি তোমরা 5টাই করে এসেছো এবং সঠিক নাম্বার পাবে। তো আমি এখানে 10টারই উত্তর বলে দিচ্ছি, মিলিয়ে নাও। 11 দাগে ম্যাকবেথ মেট দ্য উইচেস ফার্স্ট। ম্যাকবেথ ওই ডাইনিদের সঙ্গে প্রথম যে দেখা করেছিল, দেখাটা হয়েছিল কোথায় না, যখন যুদ্ধ করে ম্যাকবেথ আর ব্যাংকো ফিরছিল, তাই অপশন নম্বর ডি হবে, অন হিজ ওয়ে হোম ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। 12 দাগে অথেলো ওয়াজ সামন্ড টু দ্য কাউন্সিল অফ দ্য সেনেট ফর। অথেলোকে ওই সভ্য সদস্যদের যে টেবিলটা হয় ওখানে ডেকে পাঠানো হয়েছিল কিসের জন্য, উত্তর হচ্ছে সি হবে, ভেনিস নিডেড হিজ ইমিডিয়েট সার্ভিসেস। কারণ ভেনিসের সেই মুহূর্তে ভীষণ প্রয়োজন ছিল যে অথেলোকে দরকার। অথেলো ওই মুহূর্তে তুর্কিদের হাত থেকে বাঁচাবে সাইপ্রাস বলে যে আইল্যান্ড ছিল ওটাকে। 13 দাগে লুসিয়ানা ওয়াজ, লুসিয়ানাটা কে, উত্তর হচ্ছে আদ্রিয়ানার বোন, আদ্রিয়ানার সিস্টার, অপশন নম্বর এ। 14 দাগে ভায়োলা ওয়াজ এমপ্লয়েড অ্যাট দ্য ডিউকস কোর্ট অ্যাজ এ। ভায়োলা কিন্তু রাজা অরসিনোর দরবারে কাজ করছিল কি হিসেবে, উত্তর হচ্ছে পেজ অফ ডিউক, রাজার প্রজা হিসেবে, অপশন নম্বর এ। 15 দাগে বিং ট্রিটেড আনকাইন্ডলি বাই অলিভিয়া। অলিভিয়ার কাছে একটা নিষ্ঠুরতার সঙ্গে ট্রিটেড হওয়ার পর অরসিনো ফোরসুক, মানে অরসিনো কাজে লাগালো বা সাহায্য চাইলো কার, উত্তর হচ্ছে দ্য হেল্প অফ সিজারিও, সিজারিওর হেল্প চাইলো। কারণ আমি তো অনেক মেসেঞ্জারকে পাঠিয়েছি অলিভিয়ার বাড়িতে, কিন্তু অলিভিয়া কাউকে ভালো উত্তর দেয়নি, তাই সিজারিও ভালো কথা বলতে পারে, তাই সিজারিওর হেল্প পেলে আমি তাহলে অলিভিয়ার ভালোবাসাটাকে জিততে পারবো, এরকম একটা ভাবনা রাজা অরসিনোর মাথায় এসেছিল, তাই তিনি সিজারিওর হেল্প চেয়েছিলেন, অপশন নম্বর বি। 16 দাগে হোয়েন অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ রোজালিন গিফটেড হিম হার। যখন অরল্যান্ডো ওই কুস্তি লড়াইটা জিতলো, রোজালিন তাকে কী দিয়েছিল, উত্তর হচ্ছে চেন, অপশন নম্বর বি। 17 দাগে অরল্যান্ডো ফাউন্ড এ স্নেক টুইস্টেড অ্যারাউন্ড দ্য নেক অফ। অরল্যান্ডো দেখলো একটা সাপ গলায় জড়িয়ে আছে, কার গলায়, উত্তর হচ্ছে তার দাদা অলিভার, অপশন নম্বর ডি। 18 দাগে বাই দ্য রুল অফ
ইনহেরিটেন্স ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ। এবং উত্তরাধিকার সূত্রে ম্যাকবেথ কোথাকার থেন ছিল? উত্তর হচ্ছে গ্লামিস, গ্লামিসের সে থেন ছিল। কিন্তু অনেকে বলবে স্কটল্যান্ডের হবে হয়তো, কিন্তু স্কটল্যান্ডের থেন ছিল না, সে স্কটল্যান্ডের রাজা হয়েছিল। তো এখানে স্কটল্যান্ড অপশনটা কোনোভাবেই হবে না, উত্তর হবে বি, অপশন নাম্বার বি, গ্লামিস। 19 দাগে ইয়াগো প্লেড মিসচিভ বাই গিভিং ক্যাসিও। ইয়াগো তার দুষ্টুমি দেখিয়েছিল ক্যাসিওকে ড্যাশ দিয়ে, মানে ক্যাসিওকে কি পান করিয়ে বা কি দিয়ে? উত্তর হচ্ছে ওয়াইন, তাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে দিয়েছিল, অপশন নাম্বার এ। 20 দাগে অলিভিয়া শোড হার লাভ ফর হার ডেড ব্রাদার বাই। অলিভিয়া যে তার নিজের মৃত ভাইকে খুব ভালোবাসতো, সেই ভালোবাসাকে প্রদর্শন করেছিল কীভাবে? উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাবজিউরিং দ্য সাইট অ্যান্ড কোম্পানি অফ এনি ম্যান ফর 7 ইয়ার্স। সে 7 বছর ধরে কোনো পুরুষকে তার নিজের মুখ দেখাবে না, এরকম সিদ্ধান্ত নিয়েছিল। এমনি করে আমি 10টারই এমসিকিউরই উত্তর বলে দিলাম। তো আশা করছি এর মধ্যে তোমরা 5টা ঠিক করে এসেছো এবং 5 নাম্বার পাবে। তো যদি কেউ 1-8টা বেশিও করে এসেছো, বেশি নাম্বার পাবে না, তুমি 5 নাম্বারই সর্বোচ্চ স্কোর করতে পারবে। এবার আমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স আছে, মানে এক লাইনে উত্তর হবে, ছোটো ছোটো প্রশ্ন হয়। এরকম 2-এর দাগে দিয়েছি অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম 1 to 8, মানে প্রথম 8টার মধ্যে তোমাকে 5টা উত্তর দিতে হবে। অ্যান্ড এনি 5 কোশ্চেন ফ্রম 9 to 16, এবং পরে 9 থেকে 16 এর মধ্যে তোমাকে 5টা উত্তর দিতে হবে। তাহলে মোট তুমি 10খানা প্রশ্নের উত্তর দেবে, মোট তুমি 16খানা কোশ্চেন পাবে। 1 থেকে 8-এর মধ্যে যে কোনো 5টা, আর বাকি 9 থেকে 16-র মধ্যে যে কোনো 5টা। কারণ এখানে কিন্তু মনে করো কেউ 1 থেকে 10-এর মধ্যেই 8টা করে এসছো, বাকি 11 থেকে 16 করনি, তাহলে তুমি সর্বোচ্চ সেখানে পাবে 5 + 2 7 পাবে, 10 নাম্বার পাবে না। তো তুমি 1 থেকে 8-এর মধ্যেই 5টা করতে হবে, একটা বেশি করলে আপত্তি নেই, কিন্তু 5টা ওখানে মিনিমাম। আর 9 থেকে 16-এর মধ্যে তোমাকে 5টা করতেই হবে। তো যাই হোক, আমরা আলোচনায় আসছি 2-এর 1-এ। আমি কিন্তু সবকটা উত্তরই বলে দিচ্ছি, তোমাদের হিসাবটা তোমরা নিজেরাই করে নেবে। 2-এর 1-এ, হাউ মাচ ওয়াজ সিডা গিভেন ফর এ মান্থ। 1 মাসের জন্য সিডাকে কত টাকা পেমেন্ট করা হতো? উত্তর হচ্ছে সিডা ওয়াজ গিভেন 4 রুপিস এ মান্থ। সিডাকে দেওয়া হতো 4 টাকা 1 মাসে। 2-এর দাগে, হোয়ার ডিড জিমি ওয়ার্ক ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। জিমি তার জেলে থাকাকালীন কোথায় কাজ করতো? উত্তর হচ্ছে প্রিজন শু শপ। জেলের ভিতরে যে জুতোর দোকানটা ছিল সেখানে কাজ করতো। উত্তর আমরা লিখবো জিমি ওয়ার্কড ইন দ্য প্রিজন শু শপ ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। অথবা যেটা কোশ্চেন আছে, হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল মাচ ইমপ্রেসড বাই জিমি। তো প্ল্যান্টার্স হোটেলে যে ক্লার্ক ছিল সে জিমির দ্বারা মুগ্ধ হয়ে গেছিলো কেন? না, জিমির কাপড় চোপড় দেখে এবং ম্যানার, আচার আচরণ দেখে। আমরা উত্তরে লিখবো দ্য ক্লার্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল ওয়াজ মাচ ইমপ্রেসড বাই জিমিজ ক্লথস অ্যান্ড ম্যানার্স। এখানে যে অথবা দেখতে পাচ্ছ মানে কি 2-এর দাগের অথবা। 2-এর দাগে 2খানা কোশ্চেন দিয়েছে, তার মধ্যে তুমি যে কোনো একটা লিখবে। এবার 3-এর দাগেও সে একই রকমভাবে অথবা দেওয়া আছে, 2টো কোশ্চেন আছে, তুমি তার মধ্যে যে কোনো একটা লিখে এসছো নিশ্চয়ই। আমি 2টোই উত্তর বলে দিচ্ছি। হোয়াট আর দ্য 2 অ্যাসপেক্টস অফ আর্ট এডুকেশন। আর্ট এডুকেশনের 2টো দিক কী কী? একটা হচ্ছে ফাইন আর্ট, একটা হচ্ছে ফাংশনাল আর্ট। আমরা উত্তরে লিখবো দ্য 2 অ্যাসপেক্টস অফ দ্য আর্ট এডুকেশন আর ফাইন আর্ট অ্যান্ড ফাংশনাল আর্ট। অথবা দিয়ে দিচ্ছে, হোয়াট হ্যাজ ল্যাক অফ এডুকেশন ডান টু আস। এই আর্ট এডুকেশনের যে অভাবটা, এটা আমাদের কি ক্ষতি করেছে? না, আমাদেরকে মধ্যে থেকে সৌন্দর্য বোধটাকে কেড়ে নিয়েছে এবং আমাদেরকে নান্দনিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত করেছে। তাহলে আমরা উত্তর লিখব, ল্যাক অফ আর্ট এডুকেশন হ্যাজ স্ন্যাচড আওয়ার সেন্স অফ বিউটি অ্যান্ড হ্যাজ ডেপ্রাইভড আস অফ অ্যাস্থেটিক প্লেজার বা অ্যাস্থেটিক ডিলাইট। 4-এ দাগে, হোয়াট ডিড মাদার টেরেসা ইন্টেন্ড টু ডু উইথ দ্য নোবেল পিস প্রাইজ। মাদার টেরেসা নোবেল শান্তি পুরস্কার বাবদ যে টাকাটা পেয়েছিলেন সেখানে তিনি কী করতে চেয়েছিলেন? আমরা সবাই জানি তিনি যে সমস্ত লোকের কাছে ঘর নেই তাদের জন্য ঘর বানাতে চেয়েছিলেন। আমরা উত্তর লিখব, মাদার টেরেসা ওয়ান্টেড টু মেক এ হোম ফর দ্য হোমলেস পিপল। 5-এ দাগে, হাউ মেনি বিটেল লিভস ডিড লক্ষ্মী থ্রাস্ট ইন্টু আর মাউথ অ্যাট এ টাইম। লক্ষ্মী যখন পান খেত, মুখে কিন্তু একটা পান গুঁজতো না, সে যখনই পান খেত 2টো পানকে মুখের মধ্যে ঢুকিয়ে দিত। তো আমরা লিখব, লক্ষ্মী থ্রাস্ট 2 বিটেল লিভস ইন্টু হার মাউথ অ্যাট এ টাইম। 6-এর দাগে কোশ্চেন হচ্ছে, ডোন্ট গো নিয়ার হিম, খবরদার তার কাছে যাবে না। হু সেড দিস। উত্তর হচ্ছে দ্য ইন্সপেক্টর সেড দিস। কাকে বলেছিল? লীলাকে বলেছিল। 7-এর দাগে, হোয়াই শুড সিজনাল ফেস্টিভ্যালস বি হেল্ড। ঋতুভিত্তিক উৎসব স্কুলে স্কুলে কেন অনুষ্ঠিত হবে? না, বাচ্চাগুলোকে ফ্রুটস, ফ্লাওয়ার্স অ্যান্ড সিজনস অ্যান্ড কস্টিউমস এগুলোর সঙ্গে পরিচয় করানোর জন্য। আমরা উত্তরে লিখব, সিজনাল ফেস্টিভ্যালস শুড বি হেল্ড টু মেক দ্য স্টুডেন্টস ইন্ট্রোডিউসড উইথ সিজনাল ফ্রুটস, ফ্লাওয়ার্স অ্যান্ড কস্টিউমস। 8-এর দাগে, হোয়াট প্রেয়ার ডিড মাদার টেরেসা রেফার টু। মাদার টেরেসা এখানে কোন প্রেয়ারের কথা উল্লেখ করেছেন? আমরা জানি মাদার টেরেসা তার ভাষণ শুরু করার সময় ওই সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির লেখা একটা প্রার্থনা, সেটাকে প্রেয়ার করেছিলেন। তাই উত্তরে আমরা লিখব, মাদার টেরেসা রেফার্ড টু দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। 9-এর দাগে, হাউ ডাজ ব্রাউনিং ডেসক্রাইব দ্য মুন। ব্রাউনিং মুনের কি বিবরণ দিয়েছে? উত্তর হচ্ছে, ব্রাউনিং ডেসক্রাইবস দ্য মুন অ্যাজ হাফ মুন, লার্জ, লো অ্যান্ড ইয়েলো। অথবা যেটা কোশ্চেন হচ্ছে, হাউ ডু দ্য লিটল ওয়েভস লিভ ফ্রম দ্য স্লিপ। এই ছোটো ছোটো ঢেউগুলো তাদের ঘুম থেকে জেগে উঠছিল কীভাবে? না, সেগুলোকে উজ্জ্বল ফায়ারি রিংলেটসের মতো দেখাচ্ছিল, আর স্টার্টলড, তারা চমকে উঠছিল। আমরা বলবো, বিং স্টার্টলড দ্য লিটল ওয়েভস লাইক ফায়ারি রিংলেটস লিভ ফ্রম দেয়ার স্লিপ।
10 থেকে হাউ ইজ দ্য নাইট ইন ব্রাদারহুড, ব্রাদারহুড কবিতা নাইটটা কেমন ছিল, উত্তর হচ্ছে নাইট ইজ ইনার মাস। আমরা উত্তরে লিখব দ্য নাইট ইজ এনার মাস ইন ব্রাদারহুড। 11 থেকে হোয়াট ডু দ্য স্টার্স রাইট, নক্ষত্রটা কী লেখে, মানুষের ভাগ্য লেখে। আমরা উত্তরে লিখব দ্য স্টার্স রাইট হিউম্যান ফরচুন বা হিউম্যান ডেস্টিনি। 12 থেকে হোয়াই ডাজ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার সাইলেন্ট ইন দ্য মর্নিং, লন্ডন শহরটাকে নীরব কেন মনে ছিল সকালবেলা? নীরব কেন না, লোকেরা কেউ জেগে ওঠেনি, তাদের অ্যাক্টিভিটি কাজকর্ম ব্যস্ততা এগুলো চালু হয়নি। আমরা বলবো লন্ডন অ্যাপিয়ার্স সাইলেন্ট ইন দ্য মর্নিং বিকজ পিপল ডিড নট ওয়েক আপ অ্যান্ড দ্য নর্মাল অ্যাক্টিভিটিজ অ্যান্ড বাসল অ্যান্ড হারি ওয়ার নট স্টার্টেড। 13 থেকে হোয়াট ডাজ দ্য রোজ স্ট্যান্ড ফর, গোলাপ ফুলটা কিসের সিম্বল? উত্তর আমরা লিখব দ্য রোজ স্ট্যান্ডস ফর লাভ অ্যান্ড ইনোসেন্স। 14 থেকে হোয়াট ইজ মিন্ট বাই লিফি ব্যানার্স ইন দ্য পোয়েম ডে ব্রেক, ডে ব্রেক কবিতা লিফি ব্যানার্স বলতে কী বোঝানো হয়েছে? উত্তরে আমরা লিখব লিফি ব্যানার্স আর দ্য ব্রাঞ্চেস ফুল অফ লিভস। এই লিফি ব্যানার্স বলতে সেই ডালাপালাগুলোর কথা বলা হয়েছে যেগুলোতে পাতা ভর্তি থাকে। অথবা যেটা কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই, বাতাস সেই কবরস্থানটাকে পেরোচ্ছিল একটা দীর্ঘশ্বাস ফেলে, কেন না বাতাস যাচ্ছিল সবাইকে জাগাতে, কিন্তু কবরস্থানে শুয়ে আছে কারা? ডেড ব্যক্তিরা, মৃত ব্যক্তিরা, তাই সেখানে বাতাস দীর্ঘশ্বাস ফেলেছিল। আমরা উত্তর লিখব দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই বিকজ দ্য ডেড সোলস লে এলএওয়াই লে দেয়ার, সেখানে শুয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ নট দ্য টাইম ফর দেম টু ওয়েক আপ, এবং তাদের জেগে ওঠার সময় সেটা ছিল না। 15 থেকে হাউ মেনি ফিল্ডস ডাজ দ্য লাভার ক্রস টু রিচ দ্য বিলাভেডস হাউস, ওই প্রেমিকার বাড়ি পৌঁছানোর জন্য প্রেমিকটাকে কটা মাঠ পেরোতে হয়েছিল? উত্তর আমরা লিখব দ্য লাভার ক্রসড 3 ফিল্ডস টু রিচ দ্য বিলাভেডস হাউস। 16 থেকে হোয়াট কাইন্ড অফ লাভ অফ দ্য ওয়ার্ম ডাজ ব্লেক মেনশন, এখানে কিটের যে ভালোবাসা, কীরকম ভালোবাসার কথা উইলিয়াম ব্লেক উল্লেখ করেছেন তার কবিতায়, সিক্রোজ কবিতার প্রশ্ন এটা। উত্তরে আমরা লিখব ব্লেক মেনশনস দ্য ডার্ক সিক্রেট লাভ অফ দ্য ওয়ার্ম, কিটের তিনি সে অন্ধকার গোপন ভালোবাসার কথা উল্লেখ করেছেন। এবার আমরা 3-এর এ দাগে যাবো, এটা সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, মানে বিবরণধর্মী প্রশ্ন। এখানে 4টা কোশ্চেন থাকবে, যে কোনো 2টো করতে হবে। তো 3-এর এতে 4টা কোশ্চেন যেটা আছে আমি 4টারই উত্তর একটু আলোচনা করে দিচ্ছি। 3-এর এ 1-এর দাগে কোশ্চেন আছে ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে? এখানে কোশ্চেন আছে 1 + 1 + 3, মানে 3টা পার্টে কোশ্চেন আছে। হু ইজ দ্য স্পিকার, এই কথা কে বলেছিল? উত্তর আমরা লিখব লীলা ইজ দ্য স্পিকার। হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, কাকে এই কথা বলা হচ্ছে? আমরা লিখব দ্য পার্সন স্পোকেন টু ইজ সিড্ডা, মানে কাকে বলা হচ্ছে? সিড্ডাকে বলা হচ্ছে। হাউ ডাজ দ্যাট পার্সন প্রুভ দ্যাট দ্য মুন নোজ হিম, আর সেই সিড্ডা ব্যক্তিটা সে কী করে প্রমাণ করেছিল যে চাঁদ তাকে চেনে? আমরা উত্তরে বলবো একদম বাড়ির সামনে গোলাপ গাছের কাছে দাঁড়িয়ে সিড্ডা প্রথমে লীলাকে চাঁদটা দেখিয়েছিল, তারপর বাড়ির পেছনে কুয়োর কাছে দাঁড়িয়ে আরেকবার চাঁদটাকে দেখালো। লীলা তখন জিজ্ঞেস করে চাঁদ সেখানে কী করে এলো, তখন সিড্ডা বললো চাঁদ তাকে চেনে এবং তাকে ফলো করছে। এইভাবে সিড্ডা প্রমাণ করে দিয়েছিল যে চাঁদ তাকে জানে। অ্যাট ফার্স্ট সিড্ডা শোড দ্য মুন টু লীলা বাই স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট ইন ফ্রন্ট অফ দ্য হাউস। Then he took Leela at the back of the house near the well and pointed up and showed the moon. Leela curiously asked, how did the moon come there at the back of the house? Then Siddha said that the moon knew him and the moon was following him. In this way he proved that the moon knew him. দুয়ের আগে বলছে যে briefly discuss the character of Sir Mohanlal as you find in Karma. কর্মা গল্পে মোহনলালের ক্যারেক্টার তুমি যেমন পেয়েছো সেই সম্পর্কে বিবরণ দিতে হবে। মানে মোহনলাল কে ছিলেন, পেশায় কী ছিলেন, তিনি কতদিন কোথায় কাটিয়েছিলেন, তার পোশাক আশাক কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, তার আচার আচরণ কেমন ছিল, তার পারিবারিক যে ট্র্যাডিশন সেটা কেমন ছিল, আর তিনি মানুষের মধ্যে কতটা ইমপ্রেশন জাগাতে পেরেছিলেন, মানুষজন তাকে কতটা গ্রহণ করতো, এই সমস্ত কথা বলতে পারলে মোহনলালের ক্যারেক্টার সম্পর্কে বলা হয়ে যাবে। আর অবশ্যই এগুলো ক্যারেক্টারগুলো সম্পর্কে লেখার পর মোহনলালের সম্পর্কে তুমি যা যা জানো সেগুলো সবই লেখার পর তোমাকে অবশেষে তোমার একটা মূল্যায়ন দিয়ে উত্তরটাকে শেষ করতে হবে। মানে এরকম বলে শেষ করতে হবে যে আমরা দেখলাম মোহনলাল এর একজন ডিসিপ্লিনড এবং ইংরেজি সচেতন একজন ব্যক্তি। আচ্ছা, এই 2-এর দাগে দেখো কোনো নাম্বার দেয়নি, মানে কত মার্কের কোশ্চেন বলেনি, তার মানে ওটা 5 মার্কের কোশ্চেন। এই সমস্ত প্রশ্ন না লেখাটাই ভালো, কারণ তুমি যত ভালো লিখলেও ওই 2-3-এর বেশি পাবে না, কারণ এখানে 5-এ 5 স্কোর করা বড় কঠিন। সে তুলনায় 1-এর দাগে যে কোশ্চেন ছিল 1 + 1 + 3, এখানে কিন্তু তুমি 5-এ 5 স্কোর করে দেবে। ঠিক একই রকম ভালো প্রশ্ন হচ্ছে 3-এর দাগে, এখানে নাম্বার দেখো 1 + 1 + 1 + 2, মানে একদম সুন্দরভাবে 5-এ 5 স্কোর করা যাবে। তো দেখা যাক 3-এর দাগে কোশ্চেন কী আছে। আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি সারা জীবনে স্প্রিংফিল্ডে কোনো দিন যাইনি। হু ইজ দ্য স্পিকার, উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য স্পিকার। হু ইজ হি স্পিকিং টু, তে কাকে এই কথাটা বলছে, উত্তর হচ্ছে হি ইজ স্পিকিং টু দ্য ওয়ার্ডেন, সে ওয়ার্ডেনকে জানাচ্ছে। হাউ ওয়াজ স্প্রিংফিল্ড অ্যাসোসিয়েটেড টু হিজ লাইফ, এই স্প্রিংফিল্ড জায়গাটা তার জীবনের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন মেড এ বার্গলারি ইন দ্য স্প্রিংফিল্ড অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়াজ অ্যারেস্টেড বাই বেন প্রাইস, মানে স্প্রিংফিল্ডে ডাকাতি করেছিল আর সেই জন্য বেন প্রাইস তাকে গ্রেপ্তার করেছিলেন। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট অফ দিস রিমার্ক, এই মন্তব্যের প্রসঙ্গটা কোনটা না, এই প্রসঙ্গটা হচ্ছে যখনই ওয়ার্ডেন জিমির হাতে তার ক্ষমাপত্র তুলে দিচ্ছেন তখন ওয়ার্ডেন জিমিকে অ্যাডভাইস করছেন যে আর চুরি করবে না, তুমি সহজ সরল জীবনযাপন করবে, এবং কি না কি হয়ে গেল তুমি স্প্রিংফিল্ডের কেসে জড়িয়ে পড়লে, তখনই জিমি ভ্যালেন্টাইন এই কথা বললো। আমরা বলি অ্যাট দ্য টাইম অফ রিলিজ দ্য ওয়ার্ডেন ওয়াজ গিভিং জিমি ভ্যালেন্টাইন দ্য
pardon. Then he advised Jimmy to stop burglaries, but to stop cracking safes and live straight. And then he said that somehow or accidentally Jimmy got involved in the case of Springfield. Then Jimmy denied and said this. তারপর কথা যে হাউ ক্যান আর্ট এডুকেশন বি গেন্ড, আর্ট এডুকেশন কী করে সঞ্চার করা যাবে না, ওই বাচ্চাগুলো 7টা পয়েন্ট তিনি বলেছেন আমাদেরকে নন্দলাল বোস, না বাচ্চাগুলোকে ওই আর্টের বস্তুগুলোকে দেখাতে হবে, তাদের সংস্পর্শে রাখতে হবে, প্রকৃতির মাঝখানে নিয়ে যেতে হবে, রিডেবল কিছু বই আনতে হবে, তাদেরকে ভালো ভালো ফিল্ম দেখাতে হবে, পিকচার মিউজিয়াম গ্যালারিতে নিয়ে যেতে হবে, এবং আর্ট নেচারে যে ওন ফেস্টিভ্যাল সেটা শো আপ করাতে হবে, আর স্কুলে স্কুলে সায়েন্স ফেস্টিভ্যালের জায়গায় আর্ট ফেস্টিভ্যাল আয়োজন করতে হবে। এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে পারলে আর্ট এডুকেশনটা সঞ্চার হবে। হয়তো এটাকে নিয়ে লং কোশ্চেন আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে সেখানে ভিজিট করে দেখে নিতে পারো। এখন দেখেও লাভ নেই, তোমরা তো ক্লাস 12-এ উঠে যাবে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং ইন ড্রয়িং, ড্রয়িং শেখালে উপকারিতাটা কী না, ড্রয়িংয়ের উপকারিতা হচ্ছে ড্রয়িং যারা শেখে তাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে, তাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, যেটা পরবর্তীকালে লিটারেচার, সায়েন্স, ফিলোসফি এগুলো পড়তে গেলে খুব কাজে লাগবে। এই কথাগুলো লিখে এসেছো কি না, আমি ইংরেজিতে ডিসকাস আর করছি না, খালি তোমাদের কনসেপশনটা দিয়ে দিচ্ছি, তোমরা শিওর হতে পারবে তোমরা এগুলো লিখে এসেছো কিনা। যদি লিখে এসেছো তো ভালো নাম্বার পাবে। এবার 5 দাগে ইন হোয়াট ওয়ে ডাজ মাদার টেরেজা অ্যাপিল টু দ্য ইমোশনস অফ আর অডিয়েন্স, মাদার টেরেজা তার অডিয়েন্সের মধ্যে আবেদন করেছেন, অডিয়েন্স মানে তার ভাষণ যারা শুনছে তাদেরকে তিনি আবেদন করেছেন কী কীভাবে না, তিনি তাদেরকে আবেদন করেছেন অ্যাবর্শন বন্ধ করতে, ফ্যামিলি প্ল্যানিং শেখাতে, গরিবদেরকে নজর দিতে, গরিবদের কথা শুনতে, এবং তার সঙ্গে তিনি ভালোবাসাকে শেয়ার করতে বলেছেন। যেসব জায়গায় ভালোবাসার অভাব রয়েছে সেই ভালোবাসার অভাবের জায়গাগুলোকে খোঁজে সেখানে ভালোবাসার সঞ্চার করতে বলেছেন, এবং প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন, প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে বলেছেন, আর তার সঙ্গে সঙ্গে তিনি নিজের সর্বস্ব উজাড় করে দান করতে বলেছেন, কেউ যেন সামান্য কিছু দান না করে অনেকটাই দান করে, এরকম কথাগুলো বলেছেন। এরকম পয়েন্ট করে করে যদি কেউ লিখে থাকো পুরো ভালো নাম্বার স্কোর করতে পারবে, তবে লেখাটা একটু বুদ্ধিমত্তার সঙ্গে লেখা হওয়া চাই। এই কোশ্চেনের নাম্বার দেওয়া নেই, এটাও 5 মার্কের কোশ্চেন, খুব ভালো না লিখলে কিন্তু 5-এ 5 পাবে না, এখানে 3 বা 4 গিয়ে নাম্বার আটকে যাবে। এবারে আমরা বি দাগে যাবো পোয়েম থেকে, এখানেও 4খানা কোশ্চেন, এখানেও 5খানা কোশ্চেন আছে, যে কোনো 2টো লিখতে হবে। তো আমি 1-এর দাগে আলোচনা করি, এখানে নাম্বার আছে 2+3। ও রোজ দাউ আর সিক, ওহে গোলাপ তুমি হও অসুস্থ, হোয়াই ডাজ দ্য পোয়েট কনসিডার দ্য রোজ টু বি সিক। কবি এখানে গোলাপ ফুলকে অসুস্থ কেন বলছেন না, গোলাপ ফুল জানে না কীট তাকে ভালোবাসতে এসেছে, এবং কীট তার অন্ধকার গোপন ভালোবাসা নিয়ে এসেছে, আর সেই ভালোবাসায় আক্রান্ত হয়ে গোলাপ ফুল মারা যাচ্ছে, তাই গোলাপ ফুলকে তিনি অসুস্থ বলেছেন। এই কনসেপশন নিয়ে যদি কেউ লিখে এসেছে ভালো নাম্বার পাবে। তার সঙ্গে হোয়াট ডাজ হি সে অ্যাবাউট দ্য সিকনেস অফ দ্য রোজ, তিনি গোলাপ ফুলের অসুস্থতাকে নিয়ে কী বলেছেন, মানে গোলাপ ফুলের পাপড়ির মধ্যে কীট প্রবেশ করলো, তার সঙ্গে একটা ক্রিমসন জয়ে মাতলো এবং সেন্সুয়াল প্লেজারে মাতলো, এবং সেই গোলাপ ফুল কিন্তু কীটের এই অসৎ উদ্দেশ্য জানতে পারলো না, এবং অবশেষে ধীরে ধীরে কীট কিন্তু ধ্বংস করে ফেললো গোলাপ ফুলটাকে। এইভাবে গোলাপ ফুলের একটা অনাকাঙ্ক্ষিত একটি বিপর্যয় তুলে ধরেছেন এই কবিতার মধ্যে আমাদের উইলিয়াম ব্লেক। মোটামুটি কনসেপশন দিলাম, এই অনুযায়ী যদি উত্তর লিখে এসেছো না ভালো নাম্বার পাবে। তবে অনেক হয়তো সারাংশ লিখে এসেছো, শুধু সারাংশ লিখে দিলে হবে না। শিখরোজ কবিতা একটা কঠিন কবিতা, এখান থেকে একটু বুদ্ধিমানের মতো না লিখলে কিন্তু তুমি ভালো নাম্বার পেতে পারবে না। এবার 2 থেকে হাউ ডাজ ব্রাউনিং ইউজ ইমেজেস অ্যান্ড সিম্বলস ইন দ্য পোয়েম মিটিং এ নাইট। মিটিং এ নাইট কবিতায় রবার্ট ব্রাউনিং কী কী ইমেজ ব্যবহার করেছেন আর কী কী সিম্বল ব্যবহার করেছেন। এখানে ইমেজ বলতে চাঁদের কথা বলেছেন, সমুদ্রের কথা বলেছেন, ল্যান্ডের কথা বলেছেন, ফার্ম হাউসের কথা বলেছেন, আর রাতের পরিবেশের কথা বলেছেন, এগুলো হচ্ছে ইমেজ। আর সিম্বল ইউজ করেছেন এখানে গ্রে কালারটা কী সিম্বলাইজ করছে, ওয়ার্ম সি বিচ, এই ওয়ার্ম কথাটা কী সিম্বল করছে। তো এরকম করে 2-3খানা পয়েন্ট তোমাকে লিখতে হবে। এটাও কিন্তু একটু জাস্ট ঘোরানো প্রশ্ন বা একটু ব্রিলিয়েন্ট কোশ্চেন বলবো। এই সমস্ত প্রশ্নের উত্তর লেখাটা খুবই দারুণ ব্যাপার, যারা লিখতে পারে তারা খুব ভালো। তবে এগুলো লিখতে পারলে কিন্তু নিজেকে বেশ আনন্দিত মনে হবে, নিজের এই কোশ্চেনগুলো লিখতে পারলে কিন্তু একটা গুড ফিল হবে, একটা ফিল গুড আসবে। এগুলো নর্মালি অর্ডিনারি স্টুডেন্টসরা খুব সহজে লিখতে পারে না। তো অতএব এইরকম যে কনসেপশনগুলো দিলাম, এই কনসেপশনকে কাজে লাগিয়ে যদি কেউ লিখে এসেছো অবশ্যই ভালো নাম্বার পাবে। 3-এর দাগে ন্যারেট দ্য উইন্ডস অ্যাক্টিভিটিজ অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম ডে ব্রেক। এটা তো খুব দারুণ প্রশ্ন। ওই ডে ব্রেক কবিতা বাতাস উঠে এসেছিলো সমুদ্র থেকে, সে উঠেছে কী কী কাজ করেছিল, মানে পয়েন্ট করে করে বলে যাবে। একদম প্রথমে কুয়াশাকে দেখা হয়েছিল, কুয়াশাকে কী বলেছিল, তারপর জাহাজকে কী বলেছিল, তারপর নাবিককে কী বলেছিল, তারপর ফরেস্টকে কী বলেছিল, উডবারকে কী বলেছিল, তারপর চ্যান্টিক্লিয়ারকে কী বলেছিল, ক্রপস মানে ফিল্ড অফ কর্নস সেখানে কী বলেছিল, তারপরে চার্চ ইয়ার্ডে গেছিলো, ওখানে চার্চের মধ্যে গেছিলো, সেখানে বেল ফ্লাই টাওয়ারকে কী বলেছিল, ফাইনালি ওই চার্চ ইয়ার্ডে ক্রস করার সময় সে ডেড সোলসগুলোকে কী বলেছিল। এমনি করে পয়েন্ট করে লিখে দিলে এখানে কিন্তু ভালো নাম্বার 5-এ 5 স্কোর হয়ে যাবে। ভালো প্রশ্ন। 4 থেকে আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আমি না জেনেও বুঝতে পারলাম। হোয়াট ডাজ দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড, কবি এখানে না জেনে কী বুঝতে পারছেন না, কবি না জেনে বুঝতে পারছেন যে নক্ষত্ররা তার ভাগ্য লিখছে, তবে নক্ষত্রদের ভাষা তিনি জানেন না, তবে তিনি আশা করছেন যে নক্ষত্ররা তার ভাগ্য বাকি মানুষের মতো লিখে যাচ্ছে।
স্টেট দ্য সিগনিফিকেন্স অফ দিস লাইন, এই লাইনটার মানেটা কি না, এখানে লাইনটার মিনিংটা সিগনিফিকেন্ট তাৎপর্যটা হচ্ছে কবি মানুষ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, গোটা মানব জাতির একটা প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেছেন, যে মানব জাতি মাত্র সামান্য কয়েকটা বছর বাঁচবে, যার জীবনটা অতি সংক্ষিপ্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায়, অথচ বিশ্বব্রহ্মাণ্ড অনেক বড়, অজানার জগৎ অনেক বড়, সেই তুলনায় মানুষ কিন্তু তুচ্ছ, কিছুই না। এটা হচ্ছে মেন সিগনিফিকেন্স। এই কনসেপশনকে কাজে লাগিয়ে লিখতে হবে। এই প্রশ্নটাও কিন্তু কঠিন প্রশ্ন, কিন্তু লেখা যাবে, আর লিখতে পারলে দারুণ হবে। 5 দাগে নেভার স আই, আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট, আমি কখনো অনুভব করিনি এ কাম সো ডিপ, এত গভীর একটা শান্তি। হোয়াট মেড দ্য পোয়েট ফিল এ কাম সো ডিপ, কবি অ্যাকচুয়ালি কোন জিনিসটা কবিকে এত গভীর শান্তি অনুভব করালো, মানে লন্ডন শহরের সৌন্দর্যের কথা একটু বলতে হবে। হাউ ডাজ হি ডেসক্রাইব দ্য সিন, তিনি বিবরণটা কীভাবে দিয়েছেন, মানে লন্ডন শহরের সৌন্দর্যের কথা বলতে হবে। মানে এই কবিতা আমরা সারাংশ লিখে দিলেই হবে, ওই সারাংশটাকে বেস করে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এবার আমরা 3 সি দাগে যাবো, যেখানে অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের যে র্যাপিড রিডারের যে গল্পগুলো আছে ক্লাস 11, ওখানে 5টা প্রশ্ন তোমাদের দেওয়া হবে, সেখান থেকে একটা প্রশ্ন তোমাদের লিখতে হয়। তোমরা যেটা খুশি লিখে এসছো হয়তো, তো চেক করে নাও এগুলো লিখে এসছো কিনা। সি একের দাগে যে হোয়াট ডিড অথেলো ডিসকভার, অথেলো কী ডিসকভার করলো, এটা গল্পের শেষের দিকে বলা আছে। যখন অথেলো ডেসডিমোনাকে মেরে দিয়েছে, তারপরে মাইকেল ক্যাসিও রক্তাক্ত অবস্থা ছুটে এসছে। মাইকেল ক্যাসিও এসে বলছে, স্যার আপনি ইয়াগোকে দিয়ে লোক পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য, আমি কিন্তু ইয়াগোর ওই লোকগুলোকে আমি মেরে দিয়েছি, কিন্তু ওদের পকেট থেকে আমি কিছু কাগজ পেয়েছি, যে কাগজগুলো প্রমাণ করে যে ইয়াগো হচ্ছে মেন ভিলেন, সে চেয়েছিল আপনার সঙ্গে আমার শত্রুতা লাগাতে। আর তখনই অথেলো কাগজগুলো কিনে দেখলো, তখনই দুধ কা দুধ পানি কা পানি, পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হলো যে অ্যাকচুয়ালি ক্যাসিওর কোনো দোষ ছিল না, ডেসডিমোনার কোনো দোষ ছিল না, যত চালাকি ইয়াগোর, আর তাই কিন্তু মারা গেল বিচারি ডেসডিমোনা। তো এটাকে অথেলো এই জিনিসটা ডিসকভার করলো, মানে এই জিনিসটা আবিষ্কার করলো বা জানতে পারলো। তো হোয়াই ওয়াজ ইট লাইক এ থান্ডার টু হিম, এটা তার কাছে বজ্রপাতের মতো ছিল। কেন? সে ডেসডিমোনাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতো। একটা অযথা সন্দেহ করে লোকের কথায় কান দিতে গিয়ে সে নিজের স্ত্রীকে মেরে ফেললো। তারপর যখন জানতে পারলো তখন এভরিথিং ইজ ফিনিশড, সব শেষ, তখন আর কিছুই করার নেই, ডেসডিমোনাকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। তাই সেটা তার কাছে বজ্রপাতের সমান, যার রেজাল্ট কী হলো আমরা সবাই জানি, অথবা নিজেকে গুলি চালিয়ে দিল এবং নিজেও মারা গেল। খুব সুন্দর প্রশ্ন, এটা যারা লিখতে পেরে, এটা যারা লিখে এসছো খুব সুন্দর নাম্বার পাবে এখানে। 2 থেকে হোয়াই ডিড ম্যাকবেথ ওয়ান্ট টু মার্ডার ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন্স, ম্যাকবেথ ব্যাঙ্কো আর তার ছেলেকে মারতে চেয়েছিল কেন? ব্যাঙ্কোর ছেলেকে ফ্লিয়ান্স, ব্যাঙ্কোকে আর ফ্লিয়ান্সকে ম্যাকবেথ মারতে চেয়েছিল কেন? না, ম্যাকবেথ তো চিটিং করে রাজা হয়ে গেল স্কটল্যান্ডের, কিন্তু তারপরে তার মন থেকে সে একটা ভাবনা যাচ্ছিল না, ডাইনিতে 3rd ভবিষ্যৎবাণী, যে ব্যাঙ্কো আর ব্যাঙ্কোর ছেলে, ব্যাঙ্কোর বংশধরেরা নাকি রাজা হবে। তো ম্যাকবেথ নিজেকে স্থির রাখতে না পেরে সেকেন্ড টাইম দেখা করতে গেছিলো ডাইনিদের সঙ্গে, ডাইনিরা আবার সেই একই ভবিষ্যৎবাণী করলো। তখন ম্যাকবেথ পথের কাঁটা ব্যাঙ্কোকে আর তার ছেলেকে সরাতে চেয়েছিল, তাই মার্ডার করার প্ল্যানিং করছিল। হাউ ওয়াজ ব্যাঙ্কো মার্ডার, ব্যাঙ্কোকে মার্ডার করা হলে কী করে? না, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ দুজনে মিলে আবার একটা ব্যাঙ্কুয়েট মানে নৈশভোজের আয়োজন করলো, সেখানে ব্যাঙ্কোকে ডাকা হলো, ফ্লিয়ান্সকে ডাকা হলো। একই দিনে ম্যাকবেথ একটা ভাড়াটে গুন্ডা নিয়োগ করে দিল, সেই ভাড়াটে গুন্ডা রাস্তায় গেল, আসার সময় ব্যাঙ্কো আর ফ্লিয়ান্সকে ধরলো, কিন্তু মারার সময় ব্যাঙ্কোকে মেরে দিল তারা, কিন্তু ফ্লিয়ান্সকে মারতে পারলো না, ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে গেছিলো। এইভাবে ব্যাঙ্কোর মার্ডার হয়েছিল। এটা যদি লিখে এসে এটাও খুব ভালো প্রশ্ন, ভালো নাম্বার পাবে। তারপরে কোশ্চেনটা আরও দারুণ প্রশ্ন, হু ওয়ার দ্য 2 পার্টিসিপেন্টস ইন দ্য রেসলিং ম্যাচ, ওই কুস্তি লড়াইতে দুজন প্রতিযোগী কারা? উত্তর হচ্ছে অরল্যান্ডো এবং সে বিখ্যাত কুস্তিগির চার্লস। তাহলে দ্য 2 পার্টিসিপেন্টস ইন দ্য রেসলিং ম্যাচ ওয়ার অরল্যান্ডো অ্যান্ড চার্লস। হুম ডিড সিলিয়া অ্যান্ড রোজালিন ট্রাই টু ডিসুয়েড, সিলিয়া আর রোজালিন কাকে বিরত করার চেষ্টা করছিল এই যুদ্ধ থেকে? উত্তর হচ্ছে তারা বিরত করার চেষ্টা করছিল কাকে? অরল্যান্ডোকে। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, এতে ফল কী হলো? না, অরল্যান্ডো এদের কথা শুনলো না, সে লড়াইতে অংশগ্রহণ করলো। সে বললো তার ভাগ্যটা এরকম যে তার বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো, তাই সে যুদ্ধে অংশগ্রহণ করলো। এবং কিন্তু সবাই যেটা ভেবেছিল অরল্যান্ডো হেরে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা ঘটেনি, অরল্যান্ডো চার্লসকে সহজে হারিয়ে দিয়েছিল। এবার 4 থেকে হু ওয়াজ অলিভিয়া, অলিভিয়াটা কে? না, সে একজন ধনী কাউন্টেস, মানে কাউন্টের মেয়ে ছিল। তো ডেসক্রাইব দ্য সেকেন্ড ভিজিট অফ সিজারিও উইথ অলিভিয়া, সিজারিও যখন দ্বিতীয়বার দেখা করতে গেছিলো অলিভিয়ার সঙ্গে, সেই সাক্ষাৎটা কেমন ছিল? না, সিজারিও সেকেন্ড টাইম যখন গেছিলো সেদিন কিন্তু তাকে দারোয়ানের সঙ্গে তর্ক বিতর্ক করতে হয়নি, তাকে অবলীলায় ঘরে ঢুকতে দেওয়া হয়েছিল। আর সেদিন অলিভিয়া নিজের মুখটাও ঢাকিয়ে রাখেনি, সে অনায়াসে সিজারিওর সামনে বেরিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি অলিভিয়া সিজারিওর প্রেমে পড়ে গেছিলো, তাই সিজারিও কোনো অসুবিধা হয়নি অলিভিয়ার কাছে পৌঁছতে। আর সেই দিন অলিভিয়াকে যখন সিজারিও আবার প্রস্তাবটা শোনালো, অলিভিয়া সেই আগের কথা বললো এবং সে সিজারিওর সম্পর্কে জানতে চাইলো, কিন্তু সিজারিও তার নিজের সম্পর্কে বলতে চাইছিল না। অবশ্যই সিজারিও বেরিয়ে এলো, বেরিয়ে আসার সময় সেকেন্ড একটা পার্সন সিজারিওকে একটা হাতাহাতি লড়াইতে ইনভাইট করলো। আর সেই সময় অ্যান্টোনিও এলো, সিজারিওকে বাঁচাতে চাইলো ওই সেকেন্ড লোকের হাত থেকে, তারপর অ্যান্টোনিও গ্রেপ্তার হয়ে গেল। আর সেই সুযোগেই সিজারিও চুপ করে পালিয়ে এলো রাজা অরসিনোর কাছে। এই ছিল তার সেকেন্ড ভিজিট। 5 থেকে হোয়াট ওয়াজ দ্য ল দ্যাট প্রিভেলড ইন এফিসাস, এফিসাস একটা কঠিন নিয়ম ছিল। কী নিয়ম ছিল? না, সিরাকিউসের কোনো লোক যদি এফিসাসের রাস্তা দেখা যায় তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি না সে নিজেকে বাঁচানোর জন্য 1000 মার্ক মরণপণ দেয়।
এটা প্রথম কোশ্চেনের উত্তর। হোয়াট ডিড দ্য ডিউক সে টু ইজিয়ান হোয়েন হি বিকেম এ ভিকটিম অফ দ্য ল? যখন ইজিয়ান এই আইনের শিকার হলো তখন রাজা ইজিয়ানকে কী বলেন? না, রাজা ইজিয়ানের কাছে দুঃখের কাহিনী শুনলেন এবং রাজা তার প্রতি সিম্প্যাথি অনুভব করলেন। রাজা ইজিয়ানকে মারতে চাইছিলেন না, তিনি ইজিয়ানকে 24 ঘন্টা সময় দিলেন এবং তাকে বললেন এপিসাসের ভেতরে থাকতে বললেন এবং এপিসাসের ভেতরে থেকে হয় ভিক্ষা করে অথবা ধার করে 1000 মার্ক জোগাড় করে দিতে বললেন যাতে ইজিয়ানকে মরতে না হয়। এবার আমি গ্রামার একটু বলে দিই, আলোচনা করে দিই। গ্রামারটা তোমাদের অনেকেরই কাছে খুবই ভয় ভয় লাগে বা অনেকে একটু দুশ্চিন্তায় আছে যে আমি পুরো নাম্বারটা গ্রামারে স্কোর করবো কিনা। তো আমার এই উত্তরগুলো শুনে নাও, তোমরা অনেকটাই শিওর হতে পারবে কে কত নাম্বার পাবে। 4-এর এ 1-এর দাগে দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। ক্লার্ক ইমপ্রেসড হয়েছিল জিমির কাপড় চোপড় এবং ম্যানার দেখে। ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি ইমপ্রেসড দ্য ক্লার্ক। এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভে এলাম, তাহলে দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি এটা সামনে চলে এলো। তারপর শুধু ইমপ্রেসড লিখলাম, দ্য ক্লার্ক লিখলাম। অ্যান্সারটা আরেকবার বলে দিই, দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি ইমপ্রেসড দ্য ক্লার্ক। 2-এর দাগে হি ডায়েড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ অ্যান্ড হি ডায়েড ফর ইউ অ্যান্ড ফর মি। তিনি মারা গেছিলেন ক্রুশবিদ্ধ হয়ে সেই মহত্তর ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, এবং তিনি মারা গেছিলেন আপনাদের জন্য এবং আমার জন্য। স্প্লিট করতে বলেছে, তো দুটো বাক্যেই বানাতে হয়। আমরা প্রথম বাক্যে লিখবো হি ডায়েড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, একটা বাক্য। আর সেকেন্ড বাক্যে লিখবো হি ডায়েড ফর ইউ অ্যান্ড ফর মি, এটা সেকেন্ড বাক্য। 3-এর দাগে হোয়াই শুড নট সিট দ্য সিট ইন আওয়ার চেয়ার মাদার আস্কড লীলা। লীলার কথা তার মাকে জিজ্ঞেস করছে, ন্যারেশন চেঞ্জ করলে হবে লীলা আস্কড হার মাদার হোয়াই সিডা শুড নট সিট অন দেয়ার চেয়ার। 4-এর দাগে দ্য মিরার ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে অবভিয়াসলি, তো আমরা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ বলছি অবভিয়াস। আমাদের অ্যান্সার দাঁড়াবে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য মিরার ওয়াজ মেড ইন ইন্ডিয়া। 5-এর দাগে অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই সে ওখান থেকে চলে গেছিলো, সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, সে একটা চলমান রেলের কুলিটাকে ধরেছিল। নেগেটিভ করতে বলেছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য দিয়েছে, মানে আমরা ইউজ করবো নো সুনার হ্যাড। আমাদের উত্তর হবে নো সুনার হ্যাড হি গন দেন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। তবে দেন স্পেলিংটা হবে THAN। 6-এর দাগে হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স দেন হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। এটা কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে আমরা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে দেবো, যেহেতু দেন বলেছে মানে টাইমের কথা উল্লেখ আছে, তা আমরা হোয়েন কথাটা ইউজ করবো। আমাদের উত্তর হবে হোয়েন হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, একটা কমা দিয়ে দেবো, হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। দেন কথাটা লিখবো না। 7-এর দাগে দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভাবকে সামনে নিতে হবে, আমরা হ্যাজটাকে সামনে নিয়ে নেবো আর নটটাকে বাদ দিয়ে দেবো। উত্তর হবে হ্যাজ দ্য আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার কোশ্চেন মার্ক। এবার বি দাগে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, 6খানা ব্ল্যাঙ্ক আছে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। দেয়ার আর সাম অফ আস হু থিঙ্ক দ্যাট আর্ট ইজ দ্য ডোমেন ফর দ্য রিচ অ্যান্ড দ্য প্লেজার লাভিং অ্যান্ড ওয়ান্ট টু ব্যানিশ ইট উইথ কন্টেম্পট ফ্রম দেয়ার ডেইলি লাইভস হবে। ডেইলি টাইমস দিয়েছে, ওটা ডেইলি লাইভস হবে। এবার 5 থেকে প্যারাগ্রাফ দিয়েছে এডুকেশন ফর অল, মানে সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা সবার জন্য শিক্ষা। দ্য কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষা জিনিসটা কি একটু বলতে হবে। গ্লোবাল মুভমেন্ট, এখন গোটা দুনিয়া জুড়ে শিক্ষাকে নিয়ে বেশ আলোড়ন চলছে, আন্দোলন চলছে, সেটার কথা উল্লেখ করতে হবে। ইরেসপেক্টিভ অফ জেন্ডার ক্লাস অ্যান্ড ক্রিড, ধর্ম জাতি বিশ্বাস, ধর্ম জাতি শ্রেণী লিঙ্গ এগুলোকে বাদ রেখে শিক্ষা সকলকে দিতে হবে, এই ভাবনা জাগ্রত করতে হবে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, কিছু শিক্ষা বিনা পয়সা দিতে হবে এবং আবশ্যিক করতে হবে, সেটা বলতে হবে। ইনক্রিজ অ্যাডাল্ট লিটারেসি, বয়সে বড় যারা, তারা অনেকে নিরক্ষর থেকে গেছে, অক্ষর জ্ঞান কম আছে, তাদের মধ্যে সাক্ষরতা চালু করতে হবে, শিক্ষা চালাতে হবে, এটা বলতে হবে। বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এখন শিক্ষা দীক্ষা যদি বাড়ে চাকরি বাকরির সুযোগ বেশি বাড়বে, কাজের সুযোগ বেশি বাড়বে, সে কথা বলতে হবে। বেটার ইকোনমি ফর দ্য কান্ট্রি, আর দেশের জন্য অর্থনীতি অনেকটা ভালো জায়গায় পৌঁছাবে, এটা উল্লেখ করতে হবে। তবে প্যারাগ্রাফ যদি কঠিন লাগে, অথবা একটা স্টোরি দেওয়া আছে, স্টোরিটা খুব সোজা, স্টোরি পয়েন্ট দেওয়া আছে। একটা ছোটো বাচ্চা ছেলে, বার্থডে অফ এ লিটল বয়, রিসিভড মানি ফ্রম হিজ আঙ্কেল অ্যাজ এ গিফট, তার কাকু তাকে করে গিফট কিনে দেয়নি, বিনিময়ে কিছু পয়সা দিয়েছিল, আর সে বাজারে গেল, নিজে গেল খেলনা কেনার জন্য ওই পয়সা নিয়ে। এ বেগার, একটা ভিকারিকে দেখলো, দ্য বেগার ওয়াজ পেল অ্যান্ড হাংরি, ভিকারিটা ছিল ক্ষুধার্ত এবং বিবর্ণ। দ্য বয়েজ হার্ট সফটেন্ড, ছেলেটার মন গলে গেল। গেভ অল হিজ মানি টু দ্য বেগার, সে সমস্ত পয়সা ভিকারিকে দিয়ে দিল। ফাউন্ড এ নিউ জয়, একটা নতুন আনন্দ খুঁজে পেল। মুখে বলছি, শোনা না, তাহলে আমরা বলবো এ নিউ এক্সপিরিয়েন্স অথবা এ নিউ জয়, উপরে আমরা হেডিং করে দেবো। লিখবো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বয় ইন এ ভিলেজ, one day his birthday was being celebrated very gorgeously. He received many gifts, but his uncle did not give him any gift. He received money from his uncle as a gift, and his uncle told him to buy a toy himself. So the boy in the evening went to the market to buy toys for himself. But on the road he saw a beggar. The beggar was pale and hungry. The boy felt pity for the beggar, and he did not go to the market. He gave all the money to the beggar because the boy's heart softened. And he came back home
উইদাউট এনি গিফট। হিজ আঙ্কেল আস্কড হিম হোয়াট হি হ্যাড বট। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড বট হ্যাপিনেস অ্যান্ড এ রিয়েল জয়। দারুণ একটা গল্প, মোরাল দেবে ত্যাগেই সুখ, স্যাক্রিফাইস ইজ এ কজ অফ হ্যাপিনেস, এটা মোরাল করে দেবে। 6 দাগে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে কি সম্পর্কে, ক্লাসিফাইড অফ ইংলিশ ডেইলি মানে ইংরেজি খবর কাগজে পত্রিকায় লিখতে বলেছে কম্পিউটার সেন্টার অফারিং স্পেশাল কোর্সেস ফর আপনার এইচএস এক্সামিনেশন। এইচএস পরীক্ষার পর বাচ্চারা 1.5-2 মাস সময় পাবে, তারা সেই সময় কম্পিউটারে কিছু কোর্স করতে পারে। তাই একটা কম্পিউটার সেন্টার সে অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিছু কোর্স অফার করছে, কিছু টাকা পয়সা ছাড় দিচ্ছে। তো বাচ্চারা যাতে বেশি করে ভর্তি হয় তার জন্য বিজ্ঞাপন লিখতে হবে। খুব সোজা বিজ্ঞাপন, খুব সহজে লেখা যাবে, আশা করছি তোমরা লিখে এসেছো। অথবা যেটা কোশ্চেন দিচ্ছে ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইন নট মোর দ্যান 50 ওয়ার্ডস, 50টার চেয়ে কম শব্দের মধ্যে লিখতে হবে। কী সম্পর্কে, ফর এ স্টুডেন্ট অফ ক্লাস 12 হু ইজ লুকিং ফর পিজি অ্যাকোমোডেশন ইন সল্টলেক। একটা ক্লাস 12-এ পড়া ছেলে, সে পেইং গেস্ট অ্যাকোমোডেশন মানে লোকের বাড়িতে থাকবো, তারই খাবার তারই বাড়ির খাবার খাবো, তারই বাড়ির জিনিস ব্যবহার করবো, তাদেরই বিছানায় ঘুমাবো, কিন্তু বিনিময়ে মাসের শেষে পয়সা দেবো। এটাকে আমরা পেইং গেস্ট অ্যাকোমোডেশন বলি। সল্টলেকে সেই পেইং গেস্ট অ্যাকোমোডেশন চাইছে একজন ছেলে, তো সে বিজ্ঞাপন দিচ্ছে। এটা বিজ্ঞাপনে ব্র্যাকেটে লিখতে হবে অ্যাকোমোডেশন, খুব সুন্দর বিজ্ঞাপন। আর লাস্ট কোশ্চেন 7 দাগে কমার্শিয়াল লিফলেট। আমি আমার চ্যানেলে লিফলেট কীভাবে লিখতে হয় 2-3টা ভিডিও ছেড়েছিলাম, তোমরা অনেকে দেখেছিলে, শিখেছিলে। তো লিখতে পেরেছিল সে কাপড় দোকানকে নিয়ে বিজ্ঞাপন লিখতে, কাপড় দোকানকে নিয়ে লিফলেট ছাপাতে বলেছে। কলকাতায় রয়েছে কাপড় দোকানটা, এবং সে নতুন উদ্বোধন হচ্ছে না কিন্তু, এটা মাথায় রাখবে। ও কিন্তু ক্লিয়ারেন্স সেল করছে, মানে পুরোনো স্টককে খালি করবে, নতুন কাপড় ঢুকাবে আর কি, 80% পর্যন্ত ছাড় দিচ্ছে। তো সেটাকে লিফলেটের আকারে লিখতে হবে, আকর্ষণীয় করে লিখতে হবে, যাতে লোক আকৃষ্ট হয় এবং বেশি করে কাস্টমার জড়ো হয়। অথবা যেটা কথা দিচ্ছে একটা নতুন ফুড ক্যাটারিং সেন্টার বা হোম ডেলিভারি সার্ভিস, এটা খুব ওপেনিং ভেরি শর্টলি, মানে নতুন উদ্বোধন হবে তোমার এলাকাতে, তাকে লিফলেট করতে হবে। রেস্টুরেন্ট টাইপের জিনিস আর কি, যারা ক্যাটারিং সিস্টেম চালু থাকবে সেখানে তাদের ওখানে বসেও খেতে পারবে, আবার হোম ডেলিভারি করবে, ওরা বাড়িতে খাবার পাঠিয়ে দিবে। খুব সুন্দর লিফলেট। তো গোটা প্রশ্নটাই আলোচনা করলাম। তো আশা করছি প্রশ্নের মধ্যে আমরা সহজ কি কঠিন বলবো না, কারণ প্রশ্ন স্ট্যান্ডার্ডই হয়েছে। কারো কাছে 2-4টা কোশ্চেন একটু কঠিন লাগতেও পারে, তবে আমার যেটা মনে হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড, মানে যারা খুব ভালো ছেলে, যারা থরলি পড়াশোনা করেছে, টেক্সট বই পড়েছে, তাদের পক্ষে 80 নম্বরই খুব সহজ হয়েছে, তাদের পক্ষে খুব ভালো। আবার কিছু স্টুডেন্টের কাছে 70 নম্বর সোজা লাগবে, তো বাকি 10 নম্বর একটু ডিফিকাল্ট মনে হবে। আবার যারা একটু কম পড়েছে, অবহেলা করেছে, তাদের কাছে 50 নম্বর হয়তো সহজ লেগেছে, 20 নম্বর বা 30 নম্বর হয়তো কঠিন লেগেছে। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। তবে ওভারঅল কোশ্চেনটাকে ভেরি ইজি বলা যাবে না, আবার ভেরি ডিফিকাল্টও বলা যাবে না। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, ভালো নম্বর উঠবে। তো যা হওয়ার হয়েছে তো মোটামুটি তোমরা নাম্বার হিসাব করে নাও কে কথা পাবে। যদি কারো কম হচ্ছে তো ভেঙে পড়ার কিছু নেই, সামনে লম্বা ভবিষ্যৎ পড়েছে, চলতে রহো, চলতি কা নাম জিন্দেগি হ্যাঁ, আগে বাড়তে রহো। তো ক্লাস 12 যার রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ, যে রেজাল্টকে নিয়ে মার্কশিট তৈরি হবে, 11-এর পরীক্ষার পরেই তোমাদের 12-এর পড়া চালু করে দিতে হবে, খুব কম সময়, নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা আছে। তো তোমরা অবশ্যই পরীক্ষাটা দিয়ে 2-4 দিন ছুটি কাটিয়ে বা আত্মীয় স্বজনের বাড়ি যদি ঘুরতে হয় একটু ঘুরে নাও, তারপরে আবার 1 সপ্তাহের মধ্যে পড়াশোনা শুরু করে দাও। অল দ্য ভেরি বেস্ট, এবং তোমাদের ক্লাস 12-এর জার্নি শুভ হোক। তোমাদের 12-এর জার্নিতে আগামী দিনের যে পথগুলো, সেই পথে তোমাদের দারুণভাবে সময় কাটুক, তোমাদের পড়াশোনা খুব ভালো হোক, এবং আগামী দিনে তোমরা খুব ভালো স্টুডেন্ট হতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। এই শুভকামনা, এই আশীর্বাদ সবই আমি করছি তোমাদের জন্য।